নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনতে পাবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঘর জামাইয়ের তৃতীয় বা অন্তিম পর্বটি। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। গোবিন্দ বসে বসে বুড়ির ঘরখানা দেখে। আদপে ঘরই নয়, একটা আব্রু মাত্র। রাতের বেলায় ছেলেরা ঘরে দৌড় দিয়ে শোয়, বুড়ি বাইরে বেওয়ারিশ পড়ে থাকে। মানুষ যে কি করে এত হৃদয়হীন হয়। শ্বশুরবাড়ি থেকে পরপর শাশুড়ির চিঠি এলো। কুসুমপুর থেকে যারা নাটাগড়ে আসে তাদের হাত দিয়েই চিঠি পাঠায় শাশুড়ি। একটাই বয়ান, মেয়েকে কবে ঘরে নেবে গোবিন্দ। সংসারে মন দিতে আর ইচ্ছে হয় না গোবিন্দর। সংসার বড় নিমখারাম জায়গা। তার উপর ওই বাপেরই তো মেয়ে, তার আর কতটুকু মায়া দয়া হবে। তার চেয়ে একা বোকা বেশ আছে সে। তার বাড়ির লোক বউ আনার জন্য খুব গঞ্জনা দেয়, বিশেষ করে মা। তবে সে মাথা পাতে না, গড়িমসি করে। গত সপ্তাহেও গ্যাড়াপোতা গিয়ে বুড়িকে দেখে এসেছে গোবিন্দ। মনে হয়েছে আর বেশি দিন নেই। বুড়ি বালিশের তলা থেকে একখানা তোবড়ানো সোনার আংটি বের করে তার হাতে দিয়ে বলল, তোর বউকে দিস। এটা আবার কেন? এ আমি নেব না, আপনার শেষ সম্বল এসব। চুপ চুপ, গলা তুলতে নেই। আমার যা ছিল সব ওরা নিয়ে নিয়েছে। এটা অতি কষ্টে লুকিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সম্বল বলিসনি, এ আমার শত্রু। অভাবের সংসারে গয়না সব অনেক আগেই গাফ হয়ে গিয়েছিল। 5 গাছা চুড়ি, 2টো ঝুমকো দুল, 2টি মাকড়ি আর 3টে আংটি ছিল। এইটেই শেষ আংটি। টের পেলেই নিয়ে নেবে। এটা মুক্তির জন্য আমি রেখেছি। কে রেখেছে কে জানে, তবে বুড়ি যার জন্য রেখেছে তার কাছে এই যে আংটির কোনো দাম হবে না তা গোবিন্দ ভালোই জানে। মুক্তি তার বাপের একমাত্র মেয়ে বলে গয়নাগাটি মেলাই পেয়েছে। হরপ্রসন্ন নাকি নাতি নাতনিকে খুব ভালোবাসতেন। বিয়ের গয়না তিনিও কিছু দিয়ে গিয়েছিলেন। মুক্তি এই তোবড়ানো আংটির আসল দাম বুঝতে চাইবে কি? কিন্তু গোবিন্দ বোঝে। আংটিটা মাথায় ঠেকিয়ে কাগজে মুড়ে পকেটে রেখে সে বলল, এ আংটির দাম লাখ টাকা। সে তোর কাছে ভাই, তুই যে সোনার মানুষ। এত চট করে সার্টিফিকেট দিয়ে বসবেন না। এখনো কিন্তু আপনার নাতনিকে নিয়ে ঘর করা শুরু করিনি। সংসারে পড়লেই কে কেমন বোঝা যায়। তোদের সংসার কি আমি দেখতে যাব রে? এই যে তুই আমার কাছে আসিস, এইতেই তুই সোনার মানুষ। বুড়ো বুড়িদের কাছে কেউ আসতে চায় না রে ভাই। সারাদিন 2টো কথা কওয়ার লোক পায় না। আজকাল আরো কি হয়েছে জানিস? শুনলে হাসবি। আজকাল রাত বিরেতে বড় ভয় পায়। কিসের ভয় ঠাকুমা? দাওয়ার উত্তর দিকে ওই লেবু গাছটা দেখছিস তো? দেখছি। ওদিকটায় বেড়া দেয়নি ওরা। নিশুত রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাই কারা যেন সব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখছে আমাকে। কারা? চোর ছাচুর নয় তো? না রে ভাই, এ বাড়িতে চোর ছেচড়েরও আসবার প্রবৃত্তি হয় না। মনে হয় তোর দাদা শ্বশুর আসে, আমার এক ভাসুর, শাশুড়ি, আরো সব কারা যেন।
তারা কেউ জ্যান্ত মানুষ নয়। তাহলে ভূত, বলে খুব হাসে গোবিন্দ। বুড়ি হাসিটাকে গ্রাহ্য না করে বলে, তখন ভাই বড্ড ভয় করে। কত ডাকি ছেলেদের বউদের, কেউ কোনো সাড়া দেয় না। হাতে পায়ে ধরে বলেছি, ওরে এদিকটাতে একটা বেড়া দিয়ে একটা ঝাঁপের দরজা করে দে, তাও কেউ গ্রাহ্য করে না। ঠাকুমা, আমি যদি ভালো করে বেড়া দিয়ে ঘরখানা বেঁধে দিই তাহলে কি হয়? কি জানি ভাই, তাতে বোধহয় আমার ছেলেদের আঁতে লাগবে। তোকে কিছু বলবে না, কিন্তু আমাকে দিনরাত ঝাঁপা ঝাঁপা করবে। কাজ কি তোর ওসব করতে যাওয়ায়? মাঝে মাঝে যে এসে দেখে যাস, সেই আমার ঢের। এখন একটা মানুষ এসে দুদণ্ড কাছে বসলে এত ভালো লাগে যে মনে হয় আর কিছুই চায় না। কেউ যে আসে না, তাতেও দোষ দিই না কাউকে। হেগে মুতে ফেলেছি, ঘরে নোংরা পড়ে থাকে, ঘেন্নায় আসে না। হ্যাঁ রে, তোরও ঘেন্না করে, তাই না? গোবিন্দ মাথা নেড়ে হেসে বলে, আমারও সব ঘেন্না পিত্তির বেলায় নেই। আমার এক কাকার পেটে ক্যান্সার হয়েছিল। বাহ্যের দ্বার বন্ধ হয়ে ডাক্তারেরা পেটের বাঁ পাশে একটা কৌটো লাগিয়ে দিয়েছিল, তাইতেই মল জমা হতো। নিজে হাতে সেসব পরিষ্কার করেছি। রুগীর সেবায় আমার খুব অভ্যাস আছে। আমাদের বাড়িতে কারো অসুখ বিসুখ হলে আমিই সব করি। তবে কেন তুই সোনার ছেলে নোস বলতো? তোকে দেখেই যে বুকটা জুড়িয়ে যায় আমার। রুগীর সেবা তো নার্সরাও করে, তারাও কি সব সোনার মেয়ে? ওটা কথা নয়, আমার ঘেন্নার ধাতটাই নেই। একটু কাছে আয়, তোর মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করি। আশীর্বাদের কোনো দাম আছে কিনা গোবিন্দ জানে না, কিন্তু বুড়ির রোগা হালকা দুখানা হাত যখন তার একরাশ চুলওলা মাথায় থরথর করে কাঁপছিল, তখন গোবিন্দর মনে হলো বুড়ির প্রাণটাই যেন হাত বেয়ে আঙুল থেকে চুয়ে তার ভেতরে ঢুকে আসতে চাইছে। আশীর্বাদের যদি কোনো অর্থ হয়, তবে এর চেয়ে বেশি আর কি হবে? সেই তোবড়ানো আংটিটা নিয়ে এসেছিল আজ গোবিন্দ। মুক্তি সেটা হাতে নিয়ে খুশি হলো না, কিন্তু অবাক হলো। এটা কিসের? তোমার ঠাকুমা দিয়েছে, আশীর্বাদ। হঠাৎ এটা দেওয়ার মানে কি? মানে কিছু নেই। আশীর্বাদের যদি কিছু মানে থাকে, তবে এরও মানে আছে। মুক্তি আংটিটা খুব হেলা ভরে একটা দেরাজে রেখে দিয়ে বলে, তুমি বুঝি এখন খুব যাও ও বাড়িতে? না, মাঝে মাঝে যায়। তুমি বোধহয় কখনোই যাওনি। সেটা তো আর আমার দোষ নয়, ও বাড়ির সঙ্গে বাবারই সম্পর্ক নেই। গোবিন্দ দাঁতে দাঁত চেপে বলে, সম্পর্কটা যে কেন থাকে না সেটাই যে আমার মাথায় আসে না। মুক্তি প্রসঙ্গটা এড়িয়ে অন্য কথায় চলে গেল। রাগ, রাগ গোবিন্দর সাধে হয় না। বুড়িটার লাঞ্ছনা আর অপমান যে একেবারেই অকারণ, কতগুলি নির্মম বেআক্কেলে মানুষের চূড়ান্ত স্বার্থপরতায় যে তার কারণ, এটা ভেবে তার মাথা আগুন হয়ে যায়। তার শ্বশুর বিষ্ণুপদ বোধহয় গোবিন্দর নীরব রাগ আর ঘেন্না টের পায়, তাই গোবিন্দ এলেই একটু তফাৎ হয়, লুকোনোর চেষ্টা করে। এমনকি একসঙ্গে খেতে অবধি বসে না। তার দুই শালী, অর্থাৎ মুক্তির ছোট মামার মেয়েরা বিকেলে আলুকাবলি করবে, খাওয়ার নেমন্তন্ন করেছিল। নইলে আগেই চলে যেতে পারত গোবিন্দ। শালা ছানু পাগলটাকে মেরে বসায় যাওয়া হয়নি। গোলমালে আলুকাবলিও মুলতুবি রেখে গোবিন্দ রওনা হওয়ার জন্য
চুল আঁচড়াতে যখন ঘরে এলো, তখন শাশুড়ি খুব কাঁচুমাচু মুখে ঘরের দরজায় এসে বললেন, উনি কিন্তু এখনো ফিরলেন না। কে? কার কথা বলছেন? তোমার শ্বশুর। কখনো তো এত দেরি করেন না। আজ যে কি সব হচ্ছে। গায়েই কোথাও গেছেন টেছেন হয়তো। চারদিকে লোক পাঠিয়েছি, যেখানে যেখানে যান তার কোথাও নেই। গোবিন্দ ঘড়ি দেখে নিল। বাস ধরবার জন্য মাত্র আধ ঘন্টা সময় আছে। পা চালিয়ে হাঁটলে 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়, কাজেই খুব দেরি হয়ে যায়নি। তুমি যাচ্ছ বাবা? হ্যাঁ, শেষ বাস 5টায়। আজকাল তো কিছুতেই তোমাকে একটি দিনও আটকে রাখতে পারি না। মুক্তি কি করবে তা কি ভেবেছ? বিয়ের পর তো অনেক দিন হয়ে গেল। বলেছি তো, আরো কিছুদিন আপনাদের কাছে থাক, তারপর ভেবে দেখব। ব্যাপারটা তো ভালো দেখাচ্ছে না। 5 জনে 5 কথা বলছে। আপনার মেয়ের মন এখনো তৈরি হয়নি। আমাদের বেশ বড় পরিবার, মানিয়ে গুছিয়ে চলা খুব সহজ নয়। তাই মন তৈরি হোক। পাপিয়া খুব সংকোচের সঙ্গে বলে, আসলে বড় আদরে মানুষ তো, অত কাজকর্মের মধ্যে গিয়ে পড়লে খেই হারিয়ে ফেলবে। গোবিন্দ চিরুনিটা পকেটে গুজে রেখে বললে, তা বলে তো আমিও আর ঘর জামাই থাকতে পারি না। শাশুড়ি বিবর্ণ মুখে বলে, সে কথা কি বলেছি বাবা? আপনার মেয়ে আমাকে আলাদা সংসার করার প্রস্তাব দিয়েছিল, সেটা কোনো দিনই সম্ভব না। আমরা মা বাপকে আস্থা করে ফেলতে শিখিনি। গোবিন্দর হঠাৎ খেয়াল হলো তার গলা কিন্তু সপ্তমে পৌঁছে গেছে এবং ভেতরে ভেতরে রাগের একটা ঝড় পাকিয়ে উঠছে। সে লজ্জা পেয়ে হঠাৎ চুপ করল, গুম হয়ে গেল। তারপর গলা কয়েক পর্দা নামিয়ে এনে বলল, আপনি আর আমাকে চিঠি লিখে আনানোর চেষ্টা করবেন না। পাপিয়া কাঠের মতো দাঁড়িয়ে থাকলো, তারপর বলল, আলাদা থাকা কি ঘর জামাই থাকা বাবা? তার চেয়ে খুব বেশি ভালোও নয়। আমার আর সময় নেই, আমি যাচ্ছি। আমার মনটা ভালো নেই বাবা। কি বলতে হয়তো কি বলেছি। তোমার শ্বশুরকে কিন্তু ঘর জামাই থাকতে আমিই বারণ করতাম। লোভে পড়ে হলো, তার প্রায়শ্চিত্ত এখনো করতে হচ্ছে। কান্না একদম সইতে পারে না গোবিন্দ। কেউ কাঁদলেই তা সে কপট কান্না হলেও সে কেমন দ্রব হয়ে পড়ে। পাপিয়া দরজার কপাট দুহাতে আঁকড়ে ধরে তাতে মুখ গুজে কাঁদছিল। দ্রব হলেও গোবিন্দ কখনো গলেও যায় না। সে গম্ভীর নিচু গলায় বলে, আপনি কাঁদছেন কেন? কান্নাকাটি দিয়ে তো এ জট খোলা যাবে না। পাপিয়া তার হেঁচকি মেশানো কান্নার মধ্যেই বলে, তোমরা কি ভাবো ওই লোকটা খুব সুখে আছে? একমাত্র বাবা ছাড়া প্রত্যেকে ওকে দিন রাত অপমান অবহেলা করেছে। আমাদের কাছেও সম্মান পায় না। নিতান্ত বেহায়া আর লোভী বলে বিষয় আঁকড়ে পড়ে থাকে। ওর কথা টেনে আনছেন কেন? আমি তো আপনার মেয়ের কথা বলছিলাম। তুমি তো ওকে দু চোখে দেখতে পারো না। ও সেটা টের পাই বলেই তোমার সামনে আসে না। বোধহয় তুমি আছো বলেই কোথায় গিয়ে না খেয়ে বসে আছে। তাহলে তো আমার না আসাই ভালো। আমার কপাল, যা বলি তার উল্টো অর্থ হয়। আমি বলতে চেয়েছিলাম, শ্বশুরকে অপছন্দ করো বলেই মুক্তিকেও তুমি সহ্য করতে পারো না। আমি ওভাবে ভাবিনি। আপনারা যা খুশি হয় ব্যাখ্যা করতে পারেন। তবে আমার মনে হয় চোখের জলটা আমার ওপর না খাটিয়ে আপনার মেয়ের ওপর খাটালে অনেক বেশি কাজ হতো। চোখের জলের কথা বলছো বাবা? আমার চোখের জল
ধরে রাখলে এতদিন সমুদ্র হয়ে যেত। বাকি জীবনটা কাঁদতে কাঁদতেই যাবে। আমি বলি কি, তুমি মুক্তিকে জোর করে নিয়ে যাও। জোর করে মানে চুলের মুঠি ধরে নাকি? দরকার হলে তাই করবে। নিয়ে গিয়ে বাসন মাজাও, কাপড় কাচাও, ঘর মোছাও, লাথি মারো, খুন করো, তবু ওকে নিয়ে যাও। তার মানে আমরা ওসব করি নাকি? লাথি মারি, খুনও করি? পাপিয়া অসহায়ের মতো বিহ্বল চোখে কিছুক্ষণ তাকিয়ে একরকম ছুটে পালিয়ে গেল। এ কথা ঠিকই যে গোবিন্দর একটা খ্যাপাটে রাগ আছে। সেই চরম রাগটা উঠলে তার ভেতরটা শুধু আগুন আর মাথায় মুহুর্মুহু বিস্ফোরণ হতে থাকে। কিন্তু এই রাগটা আর কারো তত নয় যতটা ক্ষতি করে তার নিজের। সে তখন কোনো কাজ করতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, শুধু ভেতরকার নিরুদ্ধ রাগে কাঁপতে থাকে। সত্যি হাত পা থরথর করে কাঁপছিল তার। একরকম টলতে টলতে মাতালের মতো সে বেরিয়ে এলো বাইরে। তারপর চণ্ডীমণ্ডপ ডাইনি রেখে সোজা বাস রাস্তার দিকে হাঁটা দিল। বাবু, বলি ও জামাই বাবু। গোবিন্দ দাঁড়ালো। পাগলটা না? সে তাকাতেই হাতছানি দিয়ে ডাকলো। এখন পাগলটার কাছে কেউ নেই। ফাঁকা চণ্ডী মণ্ডপে একা বসে আছে। যাবে না যাবে না করেও গোবিন্দ গেল তার কাছে। কি বলছো? কৃষ্ণকান্ত একগাল হেসে জিজ্ঞেস করে, বন্দোবস্তটা কিরকম হলো? এই চণ্ডী মণ্ডপটা কি আমাকে দিয়ে দিলেন ঘর জামাই? গোবিন্দ দাঁতে দাঁত চেপে বলে, সে পাত্র পাওনি। তাহলে কি হবে এখন? যতদিন পারো থাকবে। দুধ টুধ খাওয়াতে পারে কয়েকদিন। গায়ের থেকে চাপ দিলে থেকেও যেতে পারো। কৃষ্ণকান্ত একটু বিরস মুখে বলে, পাকা কাজ হলো না। বড্ড দোটানায় পড়ে গেলুম যে। আপনি তো ঘোরের লোক, একটা বুদ্ধি করতে পারেন না? আমার তত বুদ্ধি নেই। কৃষ্ণকান্তকে ভাবিত দেখালো। বলল, সুবিধের জায়গা নয়, মজা নেই, বড্ড ভ্যাদ ভ্যাদ করছে। তাই নাকি? তবে ইচ্ছেটা কি? এখানে পোষাবে না। আমার বাঁকা নদীর পোলই ভালো। ঘর জামাই যদি চণ্ডী মণ্ডপটা লিখে দিত তাহলে বেশ হতো। এটা বেচে দিয়ে জিলিপি খেতুম। একটু ম্লান হেসে বলে, চলি হে, আমার আর সময় নেই। একটু দাঁড়ান বাবু, মাজায় বড় ব্যথা, একটু ধরে তুলবেন? উঠে কোথায় যাবে? একটু কষ্ট করে আমাকে পোলের কাছে পৌঁছে দিন। সরকার বাহাদুর আমার জন্যেই পোলটা বানালো। আমি দেখি শুনি কিনা। তাই বুঝি? খুব মজা হয় সারাদিন, কত রগর দেখতে পায়। বলতে বলতে নিজেই উঠে পড়ল কৃষ্ণকান্ত। একটু কোকিয়ে উঠল ব্যথায়। গোবিন্দ 5টা টাকা তার হাতে দিয়ে বলল, নাও জিলিপি খেও। টাকাটা ছেঁড়া জামার পকেটে রেখে নেমে এলো কৃষ্ণকান্ত। দূর শালা, এটা একটা বাজে জায়গা। শতরঞ্জি বালিশ কি আমাদের পোষায়? পোলের নিচে দিব্যি থাকি। বাবু, বিড়ি দেবেন একটা? নেই রে। বিড়ি ছাড়াও চলে কৃষ্ণকান্ত, বিড়ি পেলেও চলে। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সে গোবিন্দর পিছু পিছু এগোতে লাগলো। গোবিন্দ মাঝে মাঝে তার দিকে ফিরে চাইছে। রাগটা কমে যাচ্ছে তার। ও কি আমার গু? বৌমা, আপনার নয় তো আবার কার? বাড়িটা যে নরক বানিয়ে ফেলেছেন। এখন কে এসব পরিষ্কার করে বলুন তো? হাঁটতে তো একটু একটু পারেন, আর উঠোনটুকু পেরোলেই তো পায়খানা। শয়তানি বুদ্ধি থাকলে কে আর কষ্ট করতে যায়, তাই না? বুড়ি খুব দুশ্চিন্তা মুখ নিয়ে বলে,
এ তো মনে হয় বেড়ালটার কাণ্ড বৌমা। বেড়ালের আর খেয়ে দেয়ে কাজ নেই, আপনার ঘরে হাঁকতে এসেছে। লোক ডেকে পরিষ্কার করাতে পয়সা লাগে, বুঝলেন? ঘর ভরা তো আর দাসী চাকর নেই। ছি ছি। বুড়ি আজকাল বড় ভয় খায়। সারাটা দিন মনে শুধু ভয় আর ভয়। কখন বয়সের দোষে কোন অকাজটা করে ফেলে তার ঠিক কি? এরা কেউ ছাড়বার পাত্রপাত্রী তো নয়, বাক্যে একেবারে পুড়িয়ে দেয়। বড় নাতনি নাচুনি এসে মাটির হাড়ির ভাঙা দুটো চারা আর এক খাবলা ছাই দরজার পাশে রেখে বলল, ও ঠাকমা, গুটা তুলে পিছনের কচুবনে ফেলে দিয়ে এসো। বুড়ি নাতনির দিকে চেয়ে বলে, এই যে যায়। উঠোনে দাঁড়িয়ে বড় বউ পুতুল পাড়া জানান দিয়ে চেঁচাচ্ছে, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তবু কি নোলা বাবা, এটা দাও সেটা দাও, গুচ্ছের খাবে আর ঘরদোর নোংরা করবে। সামলাতে যখন পারো না তখন খাওয়া কেন বাপু? কাল এই 1 কারি কলমি শাক গিলল, তখনই বুঝেছিলুম ঠিক পেট ছাড়বে। বুড়ি মন দিয়ে শুনছিল। গতকাল কলমি শাকই খেয়েছিল বটে, কিন্তু বুড়ির গলায় তত জোর নেই যে পাল্টা চেঁচিয়ে সবাইকে জানাবে। কলমি শাক ছাড়া আর কোনো পদই তাকে দেওয়া হয়নি। নাচুনি চাপা গলায় বলে, তাড়াতাড়ি করো ঠাকুমা, দেরি করলে আরো বকবে। এই যে যায়। মাথাটা আজ বসে নেই, কেমন যেন পাক খাচ্ছে। শরীর কিছুতেই খাড়া হতে চায় না। বুড়ি চৌকি থেকে নেমে নোংরাটার সামনে উবু হয়ে বসলো। তারপর নাতনির দিকে চেয়ে বলে, এটা বেড়ালের কাণ্ড নয়, তুই বলতো। বেড়ালগুলোকে ঢুকতে দাও কেন? ঢুকবে না কেন বাবা? কোন আগল দিয়ে আটকাবো? এই যে খোলা ঘর। বুড়ি নোংরাটা চেঁচে মাটির সরায় তুলল। কচুবনটা যে কত দূর বলে মনে হয়। খিল ধরা হাঁটু আর টলমলে মাথা নিয়ে অত দূর যাওয়া মানে যেন তেপান্তর পার হওয়া। মেলা পাপ জমেছে বাবা, পাপের পাহাড়, সব ক্ষয় করে যেতে হবে তো। উঠোন পেরিয়ে পুকুরের ধারে সেই কচুবন যেন এক অফুরান মরুভূমি। বয়সকালে বুড়ি এই উঠোনে উৎখুলে সর্ষে গুঁড়ো করত, ঢেকি ঘরে পাড় দিত, পাজা পাজা বাসন মেজে নিয়ে আসতো ঘাট থেকে। সেই শরীরই তো এইটে, সেই উঠোন। কিন্তু আজ আর বনিবনা নেই কারো, শরীরের সঙ্গে না, উঠোনের সঙ্গে না, কচুবনের সঙ্গে না। ঢেকিঘর উঠে গেছে, উৎখুল বিদেয় হয়েছে। ঘরবাড়িতে ধরেছে ক্ষয়। 2 বউয়ের 3 সংসার। তারা পালা করে পোষে, না পুষলে পাড়ায় নিন্দে হবে বলেই বোধহয় পোষে, নইলে গুমুত মরা ইঁদুর আবর্জনার মতো তাকেও ফেলে দিত আস্তা কুড়ে। বড় বউ মাঝে মাঝে মুখের সামনে হাত নেড়ে নেড়ে বলে, এখন তো রসমজে বষ্টুমি হয়েছেন, যখন বিয়ে হয়ে নতুন বউ এসেছিল তখন কম ঝাল ঝেড়েছেন? উঠতে খোটা বসতে খোটা, আর কি মুখ বাবা, কি অন্তর টিপ্পনি। চোখের জলে বিছানা ভিজত আমার। সংসারে একতরফা কিছু হয় না, বুঝলেন? এখন দান উল্টে গেছে। উঠোনটা পেরোতে পারল কি করে তার জাম গাছটার তলায় দাঁড়িয়ে ভেবে পাচ্ছিল না বুড়ি। বুকটা এত ধরাস ধরাস কাঁপছে যে এখনই না আবার মূর্ছা যায়। চোখে এই দিনের আলোতেও কেমন আধার ঘনিয়ে এলো যে। পুজো হয়ে হাঁটার বড় কষ্ট। মাজার ব্যথায় গতকাল সোজা করতে পারেনি শরীরটাকে। এখন হাঁপ ধরে গেছে যে, জামতলার আগাছার মধ্যেই বুড়ি ধপ করে বসে পড়ে। গাছের গায়ে হেলান দিয়ে চোখটা বোজে, হাতে মাটির চারায় নিঘিন্নে মল। তবে বুড়ি আর ঘেন্না পায় না, দিনরাত এসব নিয়ে মাখামাখি। ঘেন্না করবে কাকে? আজকাল বেশিক্ষণ
চোখ বুজে থাকলে একটা ভয় হয়, মরে গেলুম নাকি। ঘুমানোর সময় মনে হয় আর যদি না উঠি, মরার পর কেমন সব হবে তার চিন্তাও পেয়ে বসে বুড়িকে। যমদূতরা এসে তো ধরবে সব গাজি গাজি করে, তারপর টানতে টানতে বৈতরণী পার করাবে, নিয়ে গিয়ে হাজির করবে যমরাজার সামনে। তখনই বুড়ি পড়বে বিপদে। কি জিজ্ঞেস করে না করে কে জানে বাবা। এদিকে ছেলেরা যে শ্রাদ্ধ শান্তিটাও ভালো করে করবে এমন ভরসা হয় না। শ্রাদ্ধ শান্তি ঠিক মতো না হলে আত্মাটা বড্ড খাবি খাবে। বুড়ি গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে চোখ বুজে কোথা থেকে কোথায় চলে যাচ্ছিল। খানিক অন্ধকার, খানিক আবছায়া, খানিক হিজিবিজি, ঝুলকালি, কি সব যেন চোখের সামনে। মাথায় আজকাল অবাক অবাক সব চিন্তা আসে, ছবি আসে। বুড়ি একটু বাদে চোখ খুলে চাইল, চোখের পাতাটা খুলতেও যেন কষ্ট। বাকি পথটা আর দাঁড়ানোর চেষ্টা করলো না বুড়ি। হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে কচুবনের কাছে এসে নোংরাটা ফেললো। কতকাল যে স্নান করে না খেয়াল নেই। আজকাল কেউ তো আর চান করিয়ে দেয় না। কুয়ো থেকে জল তুলে চান করবে তার সাধ্যে কি। সামনে পুকুরটা থেকে বড় লোভ হলো, একটু ডুব দিয়ে নিলে হয় না। কিন্তু পারবে কি? তাল গাছের বাঁধানো ঘাটে পা ঠিক রাখা মুশকিল, আর এ পুকুরের ধারেই ডুব জল। বুড়ি ভাবে, সাঁতার তো জানতুম, কিন্তু সে জানা কি আর কাজে দেবে। আজকাল বড় ভয় করে, সব কিছুকে বড় ভয় করে। বুড়ি বসে আরেকটু জিরোলো, গলাটা শুকিয়ে আছে তেষ্টায়। কিন্তু ফিরে তাকালেই আবার তেপান্তরের মাঠ মনে হয় উঠোনটাকে। কত দূরে সব সরে যাচ্ছে, ঘর, মানুষজন, ছেলে মেয়ে। বুড়ি চোখ বোজে। হাজারো স্বপ্নের বৃষ্টি মাথায় ঝরে পড়তে থাকে। ও ঠাকমা, জঙ্গলে বসে কি করছো তখন থেকে? ও ঠাকমা! এই একটা মাত্র নাতনি, নাচুনি তার যা একটু খোঁজ খবর নেয়। কাছে বেশি আসে না, এলে মা বকবে, তবু একটু টান আছে, একটু মায়া। বুড়ি কথা বলতে গিয়ে দেখলো গলায় কেন যেন স্বর নেই। কিছুতেই একটাও কথা গলায় তুলে আনতে পারল না বুড়ি। ও ঠাকমা, অমন করছো কেন? ঘরে যাও। বুড়ি চোখ বুজে ভাবলো, মরে গেছি নাকি? ছেলেরা ঠিক মতো শ্রাদ্ধটা করবে তো। শ্রাদ্ধ করে বড় ছেলে, তা বুড়ির বড় ছেলে হয় বিষ্টু। তাকে কি খবরটা ঠিক মতো দেবে এরা? মুখাগ্নি তো সে আর পেরে উঠবে না, অতটা রাস্তা। খবর পেয়ে আস্তে আস্তে মরা বাসি হবে। না, বাঁচাটা যেমন ভালো ছিল না, মরাটাও তেমন ভালো হলো না বুড়ির। ও ঠাকমা! কাকে ডাকছে ছুরিটা? মরে পড়ে আছি এখানে, দেখতে পায় না নাকি? কানে ঝিঝি ডাকছে, হাত পা সব ঠান্ডা মেরে গেছে, বুকখানা যেন পাথর, আর মাথাটা অন্ধকার। ও ঠাকমা, ঠাকমা গো, ওঠো না! বলে গায়ে ধাক্কা দেয় নাচুনি। বুড়ি দেখল, না, এখনো মরেনি সে। ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল, একখানা কাকলাস হাত বাড়িয়ে মাটিতে ভর রাখলো। একটা শ্বাসও পড়ল ফোঁস করে। ও ঠাকুমা, তোমার কি হয়েছে? বুড়ি নাতনির দিকে চেয়ে মুখখানা মায়া ভরে দেখল। কত আছে, কিন্তু কত দূর। বলল, একটু ধন্দ লেগেছিল রে, এখন ঠিক আছি। ধরে তুলবো তোমায়? ঘেন্না পাবি না তো? বাহ, তোমাকে আবার ঘেন্না কিসের? মা বকবে বলে, নইলে তোমার ঘর তো রোজ আমিই পরিষ্কার করতে পারি।
অত জুড়িয়ে দেওয়া কথা বলিস নি রে, ওতে মায়া বাড়ে। এখন আমাকে শক্ত করে ধরো তো, তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। নাচুনি ধরে ধরে ঘর অবধি নিয়ে এলো, একটা ভেজা নেতা এনে দিল ছুটে গিয়ে। ও ঠাকুমা, গুয়ের জায়গাটা লেপে দাও, নইলে বকুনি খাবে। দি বলে বুড়ি উবুর হয়ে বসল। মনটা বড় চঞ্চল হয়েছে। মুখাগ্নি কে করবে, শ্রাদ্ধটা হবে কিনা, এসব ভেবে বড্ড উচাটন লাগছে। বিষ্টু যদি সময় মতো খবর না পায় তাহলে কি হবে? এদের মোটে গা নেই যে। উঠোনের রোদে বাচ্চারা খেলছে, তারই মধ্যে কে একজন চটি ফটফটি উঠে এলো দাওয়ায়। বুড়ির মেজ ছেলে কৃষ্ণপদ। আজও ঘরে হেগে ফেলেছ শুনলাম। বুড়ি সভয়ে চেয়ে থাকে ছেলের দিকে। এদের মুখ চোখের চেহারা মোটেই ভালো নয়, কেমন যেন রাগ রাগ ভাব। কখন যে বকাঝকা করবে তার কোনো ঠিক নেই। না বাবা, সে একটা বেড়ালের কাণ্ড। কৃষ্ণপদ মহা বিরক্ত গলায় বলে, এ বাড়িতে বাস করাই যে কঠিন করে তুললে, এরকম হলে তো মুশকিল দেখছি। বুড়ির বুক গুড়গুড় করতে থাকে, কি বলবে তা ভেবে পায় না। কথার বড় ফের থাকে, কখন কোন কথাটায় লোকে দোষ ধরে তার কিছুই ঠিক নেই। এরকম চললে আর দাওয়ায় কিন্তু জায়গা হবে না। গোয়াল ঘরটা খালি পড়ে থাকে, ওটায় গোবর দিয়ে দেবক্ষণ, ওটাতেই থেকো গিয়ে। বুড়ি তেমনই চেয়ে থাকে। গোয়াল আর এর চেয়ে কি খারাপ হবে? বুড়ি মাথা হেলিয়ে সম্মতি জানালো। কৃষ্ণপদ ঘরে গেল। বুড়ি বিছানায় উঠে একখানা কাঁথা টেনে গায়ে দিয়ে বসল। কখন শীত করে কখন হাঁসফাঁস করে ভেতরটা তার কিছুই ঠিক নেই। আজ কি দিয়ে ভাত দেবে এরা? মুখে বড্ড অরুচি, কিন্তু পেটে খিদে থাকে। একটু লেবু হলে দুটি খাওয়া যেত। বেড়ালটা ঘরে এসে একখানা ডন দিয়ে লাফিয়ে বিছানায় উঠল। রোজই ওঠে, তাড়ালেও যায় না। তা ওঠে উঠুক, একটা প্রাণ তো। কাছাকাছি আর একখানা বুকও ধুক ধুক করছে জানলে কেমন যেন একটু ভরসা হয়। বেড়ালটার দিকে চেয়ে বুড়ি বলে, আজ বড্ড জ্বালিয়েছিস মুখ পুরি। বেড়ালটা চোখ মিটমিট করে ফের কাঁথাকানির মধ্যে আরামে পুটুলি পাকিয়ে চোখ বুঝল। বড্ড মায়া। নাত জামাই 5টা টাকা প্রতিবারই হাতে গুজে দিয়ে যায়। বুড়ি সেই টাকাটা পরে আর খুঁজে পায় না কিছুতেই। বালিশের তলায় না, তোশকের তলায় না, চাদরের তলায় না, আঁচলে বাঁধা না। কাউকে জিজ্ঞেস করা মহা পাপ। জিজ্ঞেস করলেই বলবে, চুরি করেছি নাকি? পরশু না কবে যেন এসেছিল নাত জামাই। টাকাটা সেই থেকে খুঁজছে বুড়ি, পাচ্ছে না। পাবে না জানা কথা, টাকা দিয়ে কিছু করেও উঠতে পারবে না সে। তবে ঘাট খরচার অভাবে গরিব গুরবোরা যেমন মরা না পুড়িয়ে মুখাগ্নি করে জলে ফেলে দেয়, তার বেলাতেও যেন ছেলেরা অমনি ধরা না করে। তার জন্যেই কেষ্ট আর হরির হাতে টাকাগুলো দেওয়ার ইচ্ছে ছিল বুড়ির। হলো না। ঘাট খরচাটা পেলে আর মরা নিয়ে হেলাফেলা করতো না। দুপুরবেলা বুড়ি ঘুমোচ্ছিল। নাচুনি এসে চাপা গলায় ডাকলো, ঠাকমা, ও ঠাকমা। কে রে? তোমাকে গোয়াল ঘরে পার করবে বলে গোয়াল পরিষ্কার হচ্ছে যে, রাখাল ছেলেটা ঝাঁটপাট দিচ্ছে। বুড়ি নাতনির দিকে চায়। তোর কি তাতে কষ্ট হবে রে ভাই? গোয়ালে তুমি একা থাকতে পারবে? ভয় করবে না? যেখানে ফেলে রাখবে সেখানেই পড়ে থাকবো মা। আর কদিনই বা। কিন্তু তোর কি মনে কষ্ট হবে তাতে? বল না।
কষ্ট হবে না? গোয়াল ঘর সে কত দূরে? রান্নাঘরের পিছনে। ওখানে আম গাছটায় ভূত থাকে যে। কত ভূত এ বাড়িতে, আমি রোজ দেখি। বলো কি গো? ওই লেবুতলায় রোজ নিশুত রাতে ভূত আসে। তোর দাদু, জ্যাঠা দাদু, আরো কত। ও মা গো! ভয় পাসনি? ভয়ের কি? যখন বুড়ি হবি তখন দেখবি তুই ভূতের দলেরই হয়ে গেছিস। গোয়াল ঘরে কিন্তু কাঁকড়া বিছে আছে, আর মশা। সে জানি, আমাকে কম হুল দিয়েছে বিছে? তখন একটা গরু ছিল, রোজ পরিষ্কার করতে যেতুম তো। বড় কাকার সঙ্গে বাবার খুব ঝগড়া হলো দুপুরের খাওয়ার সময়। বাবা গোয়াল ঘরের টিন আর খুঁটি বিক্রি করবে বলে ঠিক করে রেখেছিল। তুমি থাকলে তো আর তা হবে না, তাই রেগে গেছে। তাই বুঝি কোন ভাবে যে রাখবে আমাকে তা ঠিক পাচ্ছে না। এবারই আমার শ্বশুরদের ৩-৪ পুরুষের ভিটে ছিল, এখনো নিশুত রাতে তারাই আসে। দেখে যায় আমার কেমন হেনস্থা হচ্ছে। তোমার কান্না পাচ্ছে না ঠাকমা? কান্না? না, আজকাল আর কেন কান্না আসে না বলতো? চোখে এক ফোঁটা জল নেই, শুধু কেবল সারাদিন ভয় ভয় করে, কেবল ভয়। আগে তো কত কাঁদতুম, চোখে কত জল ছিল তখন। আজকাল পোড়া চোখে জলও নেই। নাচনি চলে যাওয়ার পর বুড়ি ভাবতে বসলো, গোয়াল ঘর কি এর চেয়ে কিছু খারাপ হবে? না বাবা, গোয়াল ঘরই তো ভালো মনে হচ্ছে। অন্তত একটু চোখের আড়াল হয়ে তো থাকতে পারবে। বেড়াগুলো এতদিনে আর বুঝি আস্ত নেই। চালের টিনেও ফুটো ছিল। তা হোক বাবা, বাক্যের বীজ যদি তাতে কিছু কমে। গোয়ালের কথা ভাবতে ভাবতেই বেলাটা গেল আজ। নিশুত রাতে রোজই ঘুম ভাঙে, আজও বুড়ি উঠে বসল। মেটে হাঁড়িতে পেচ্ছাপ করতে বসে খোলা জায়গাটা দিয়ে চোখ গেল লেবুতলাটার দিকে। বুকটা কেঁপে উঠল হঠাৎ। ভুল দেখছে নাকি? লেবুতলা থেকে একটা ছায়ামূর্তি যে উঠে এলো বারান্দায়, এদিকেই আসছে। বুড়ি বুঝল এবার ডাক এসে গেছে, ওই নিতে এসে গেছে তাকে। বুড়ি কাপা গলায় বলে উঠল, খাবি বাবা জমদুত? খাবি আমায়? দাঁড়া বাবা, এরা সব কি করতে কি করবে তার ঠিক নেই। ও হরি, ও কেষ্ট, তোরা একটু বিষ্টুকে খবর পাঠাবি তো? মুখাগ্নি না হলে যে আত্মা বড় কষ্ট পায়। শ্রাদ্ধও তো সে ছাড়া কেউ করতে পারবে না। বলি, ও হরি। মা, মা। এ ডাক গত ১০০ বছরও যেন শুনতে পায়নি বুড়ি। খানিক হাঁ করে থেকে বলে, ভুল হয়নি তো বাবা? মা বলে ডাকছ? মা, আমি বিষ্টু। আবার বোধহয় স্বপ্নই দেখছে। আজকাল হিজিবিজি কত কি দেখে। কে বললি? সত্যিই বিষ্টু তো? হ্যাঁ মা। তোকে ওরা খবর পাঠিয়েছে নাকি? আমি তবে কখন মরলুম বলতো? অনেকক্ষণ মরেছি নাকি? মরা বাসি হয়নি তো? বিষ্ণুপদ একটু চুপ করে থেকে বলে, তুমি মরনি মা। বুড়ো বয়সে ওরকম ভীমরতি হয়।
একটা টর্চের ফোকাস মেরে চারদিকটা দেখে বিষ্ণুপদ বলল, তাহলে এইখানেই থাকতে হচ্ছে আজকাল? বুড়ি একটু ধাতস্থ হলো এইবার। কাঁপা গলায় বলে, ও বিষ্টু, হঠাৎই মাঝরাতে এলি কেন বাবা? খারাপ খবর নেই তো? না মা, বাসেই তো উঠলুম বিকেলের পর। নাটাগড়ে বাস বদলাতে হলো, তার উপর আবার সেই বাসের চাকা খারাপ হলো মাঝ রাস্তায়, এই এসে নামলুম। ও বিষ্টু, কোথায় বসাবো তোকে বাবা? এসব হাগামোতা বিছানা, এখানে তো বসতে পারবি না বাবা। ওদের সব ডেকে তুলি? না মা, তোমাকে তো ঘরের বার করেছে দেখছি, আমার সঙ্গেই কি আর ভালো ব্যবহার করবে? ওদের কাছে তো আসা নয়, তোমার কাছেই আসা, বিছানাতেই বেশ বসতে পারবো। প্রবৃত্তি হলে তাই বস বাবা, বুড়ো বয়সে আর কিছু ধরে রাখতে পারি না, বাজছে পেচ্ছাপ হয়ে যায় আপনা থেকেই। কত কথা শুনতে হয় সেজন্য। তাই এবার ভালো ব্যবস্থা হয়েছে, গোয়াল ঘরে গিয়ে শান্তিতে থাকবো। এরপর গোয়াল ঘরও আছে মা? তোমার ভোগান্তি দেখছি শেষ হয়নি। টর্চখানা তোর মুখের দিকে একটু তুলে ধর তো, দেখি মুখখানা, কত কাল দেখিনি, ভালো করে মনেও পড়ে না। এ মুখ কি আর দেখাতে আছে মা? কত পাপ করেছি। খুব বুড়ো হয়ে গেছিস নাকি বাবা? কি সুন্দর রাজপুত্রের মতো চেহারা ছিল তোর। ও কথা আর বলো না মা, শুনলে গা যেন রি রি করে। শুনলুম গোবিন্দ তোমার কাছে খুব আসে টাসে? খুব আসে, সোনার চাঁদ ছেলে, বুক ভরা মায়া দয়া। বিষ্ণুপদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যাঁ মা, খুব ভালো। বুড়ির একখানা কঙ্কালসার হাত বিষ্ণুপদর পিঠে মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছে। বিষ্ণুপদ দুহাতে মুখখানা ঢাকে। ও বিষ্টু, কথা কইছিস না যে? আমার যে কথা শুনতে বড় ভালো লাগে। নিঃসাড়ে পড়ে থেকে কতবার মনে হয় মরে গেছি বুঝি। তোমার কাজটিতে যদি বাকি জীবনটা থাকি মা, তাহলে কেমন হয়? বিশ্বাস হওয়ার মতো কথাই নয়। বুড়ি থরথর করে কেঁপে উঠে বলে, মানিক আমার, সোনা আমার, ভোলাচ্ছিস বুঝি? নইলে ঠিক আমি স্বপ্নই দেখছি। বিষ্ণুপদ ফিসফিস করে বলে, বড় ইচ্ছে করে মা। যখন ছোটটি ছিলি, যখন শুধু মায়ের ধন ছিলি, তখন মায়ের বুকেই জায়গা হয়ে যেত। এখন তো কত কি হয়েছিস বাছা, বউয়ের স্বামী, ছেলেপুলের বাবা, জামাইয়ের শ্বশুর, কেমন ধারা সব হয়ে যায় বলতো? বিষ্ণুপদ টর্চ জেলে জেলে ঘরখানা দেখে। কুসুমপুরে তার পাকা ঘরবাড়ি, ক্ষেত খামার, টাকা পয়সা। টর্চের আলোয় সে তার সব ঐশ্বর্যের অর্থহীনতা দেখতে পায় যে। একটা কুকুর দরজায় এসে দাঁড়িয়ে থেকে ফিরে গেল। এদিকটায় বেড়া নেই, দরজার ঝাঁপ নেই। বিষ্ণুপদ টর্চটা নিভিয়ে আর একটা দীর্ঘশ্বাস ফেলল। মা, তুমি শুয়ে পড়ো, আমি কাজটিতে বসে থাকি। ঘুম কি আসে বাবা? কতবার ঘুম ভেঙে উঠে উঠে দেখি ওই লেবু ঝোপের দিকটায় নিশুত রাতে তোর বাবা আসে, জ্যাঠা আসে,
আরো কারা সব আসে যেন। ও বিষ্টু, একটু মা বলে ডাক তো। মা, মা গো, এবার শুয়ে একটু ঘুমো। তুই কি করবি? কিছু খাসনি তো? খিদে পায়নি? না মা, বাস থেকে নেমে হোটেলে খেয়ে নিয়েছি নাটাগড়ে। তুমি এবার ঘুমো। পালাবি না তো ঘুমোলে? ও বিষ্টু, পালাবো না। আজ বড় ঘুম জড়িয়ে আসে কেন চোখে? বুড়ি ভালো করে বালিশে মাথা না রাখতেই রাজ্যের ঘুম নেমে আসে চোখে। শরীরটা মুড়ে একটুখানি হয়ে বুড়ি আজ ঘুমোয়। বুকটা ঠান্ডা লাগে বড়। বিষ্টু এসে গেছে। বুড়ির তবে মুখাগ্নি হবে, শ্রাদ্ধ হবে। যমরাজের কাছে গিয়ে আর হেনস্থা হতে হবে না। বিষ্ণুপদ টর্চ জেলে দেখতে পেল তার মায়ের মুখে ব্যথা বেদনার অনেক আঁকিবুকি, গভীর সব রেখা। তবু ঠোঁটে একখানা কি সুন্দর ফোকলা হাসি ফুটে আছে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আমি হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।